সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা করতে প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তবে এই নিরাপত্তা কর্মীদের তদারকি করবে পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিষ্ঠান প্রধানরা। তারা বলছে এই নিরাপত্তায় তাদের আলাদা কোনো বরাদ্দ নেই। হরতাল অবরোধে গাড়িতে আগুনের পাশাপাশি ইদানিং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। 11 মার্চ মাধ্যমিক শিক্ষা অফিস আর পরদিন আদালতের এজলাস ও সেরেস্তাদের কক্ষে আগুন দেয় তারা। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। সব প্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দেয় তারা। তবে সন্ত্রাসীদের মোকাবেলা নিয়ে দুশ্চিন্তায় নিরাপত্তা কর্মীরা। কোনো চুরি হয় নাকি, কোনো তালাটা ঠিক আছে কিনা, কোন রুমটা ঠিক আছে কিনা, এগুলো দেখবো। কিন্তু আমি তো আগুন ঠেকাইতে পারবো না, আমি তো বোমা ঠেকাইতে পারবো না। বাইরে করার মধ্যে এই কলেজটার ভিতরে আমরা যদি ওই মাথায় যাই তাহলে এই মাথা বন্ধ, এই মাথা গেলে ওই মাথা বন্ধ, তাহলে আমরা চোর ঠেকামো না আমরা এই বোমাবাজি ঠেকামো। নিরাপত্তার এই বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তায় প্রতিষ্ঠান প্রধানরা। তারা বলছেন এ কাজে বরাদ্দ নেই, তাই নিরাপত্তা রক্ষী দেবেন কোত্থেকে। পুলিশ কমিশনার বলছেন যে সব জায়গায় নিরাপত্তা পুলিশ মোতায়েন আছে, তাহলে এখানে আবার আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হবে কেন? এই তারপর আমরা করতে রাজি আছি, কিন্তু আমাদের আর্থিক যে সংকটে আলাদা নিরাপত্তা ব্যবস্থা করতে হলে যে অর্থের প্রয়োজন সে অর্থ আমাদের নেই। তারপরও আমরা নিজস্ব উদ্যোগে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ বলছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই নিজস্ব নিরাপত্তা কর্মী আছে। এরা নিরাপত্তার কাজটুকু করলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজন হয় না। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে স্ব প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা কর্মী নিয়োগ করে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী আছে, কিন্তু এই নিরাপত্তা কর্মী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে কিনা এটা আমরা মনিটর করব। লোকবলের অভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে নিরাপত্তার নিজস্ব উদ্যোগ নেওয়ার অনুরোধ করতে বাধ্য হওয়ার কথা বলছেন বরিশাল পুলিশের এই কর্মকর্তা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মহসিনুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছে। জনাব মহসিন, আমরা প্রথমেই জানতে চাইব যে যেই উদ্যোগটি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেইটি বাস্তবায়ন করার ক্ষেত্রে বাস্তব সমস্যা আপনারা কি কি দেখছেন? আমাদের অত্যন্ত বাস্তব সমস্যা রয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে দেশে কোনো অস্থিরতা নেই, নাশকতা নেই। তাহলে আমরা চিন্তা করি তাহলে আমাদের ক্ষেত্রে এই বাড়তি নিরাপত্তার কথা কেন বলা হচ্ছে? এক, 2 নম্বর হচ্ছে তারপর আমরা আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের প্রতিষ্ঠানে একজন মাত্র নাইট গার্ড এবং আর কোনো গার্ডের ব্যবস্থা নেই। 5 একরের উপর একটি প্রতিষ্ঠান। এই নিরাপত্তা দেওয়া আমাদের আর্থিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা কারণে বাড়তি নিরাপত্তার জন্য আমরা আর্থিক বেশি খরচ করতে পারছি না। সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা করতে আমাদের বড় রকম সমস্যা হচ্ছে। তারপরও পুলিশ কমিশনার মহোদয় আমাদের চিঠি দিয়েছে, আমরা চেষ্টা করছি নিরাপত্তা রক্ষার জন্য, কিন্তু এ দিয়ে নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়। দেশের সার্বিক বিরাজমান অবস্থার যদি নিরসন না হয়, একটি প্রতিষ্ঠান আলাদা যত নিরাপত্তা দেওয়া হোক সেই নিরাপত্তা বলায় আমরা রাখতে পারবো না। কিন্তু মহসিন সাহেব, যদি বিষয়টা এরকম হয় যে পুলিশের সঙ্গে যেই নিরাপত্তা কর্মীরা এখন কাজ করছে তাদের অন্তত একটা সমন্বয় থাকে, তাহলে এইটা এখনকার যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটাকে আরেকটু উন্নত করার সুযোগ তৈরি হবে কিনা? একটু সুযোগ তৈরি হবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগতভাবে আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দেখছি সমন্বয়হীনতা। প্রতিষ্ঠানের সাথে কোনো সমন্বয় কোথায় আছে বলে আমি অবলোকন করি নাই। সেক্ষেত্রে কতটুকু সমন্বয় করতে পারবে পুলিশ প্রশাসন সেটা দেখার ব্যাপার, এবং বাস্তবতা সামনের দিকে আমরা বুঝতে পারবো কতটুকু সমন্বয় করতে তারা পারে। কিন্তু নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা খুবই, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে করা খুবই দুষ্কর। সেটা তো অবশ্যই আপনার সঙ্গে আমরাও একমত যে প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব, কিন্তু নানান ধরনের প্রতিষ্ঠান আছে। কোনো প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি ভালো, হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি অত ভালো না। কিন্তু যদি এটা কি একটা সমন্বয় করা যায়, যেমন আমরা দেখি যে অনেক বড় সড়কের পাশে অনেকগুলি ছোট ছোট ব্যাংকের বুথ থাকে এবং সেখানে নিরাপত্তা কর্মীরা থাকে, কিন্তু তাদের ভিতরে আসলে একটি ব্যাংকের বুথের সঙ্গে অন্য একটি ব্যাংকের বুথের মধ্যে কোনো সমন্বয় হয় কিনা সেটা আমরা জানি না। ফলে সেইটা আমাদের নিরাপত্তা বোধটাকে আরো বাড়াবে কিনা যদি এটা পুলিশ কোনো ধরনের সমন্বয় করে দেয়।
পুলিশ যদি সমন্বয় করে তাহলে নিরাপত্তা সামান্য হইলেও বাড়বে। কিন্তু আমরা যেটা চাই একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে, নিরাপত্তা হচ্ছে সার্বিক জনগণের মধ্যে একটি স্বস্তি যদি থাকে, একটি নিজেদের মধ্যে নিজেদের নিরাপত্তা বোধ থাকে, তাহলে কিন্তু পুলিশও দরকার হয় না, কোনো সমন্বয়েরও দরকার হয় না। আজকে দেশে কিন্তু সেই অবস্থাটা বিরাজ করছে, এর থেকেই আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। জনাব মফিজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পুরান ঢাকার লালবাগে যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা মীর নেওয়াজ আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ ও র্যাব। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পুরনো ঢাকার লালবাগ জেএন শাহ সড়কের এই সরু গলিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলীর 7তলা বাড়ি। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে অভিযানে যায় পুলিশ ও র্যাব। 3 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 74টি তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম, 2.5 কেজি গান পাউডার সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য। পুলিশ জানিয়েছে জব্দ হওয়া বিস্ফোরক দ্রব্য দিয়ে আরও 1,500 বোমা তৈরি করা সম্ভব। বাড়িটির বাসিন্দারা জানান, চলতি মাসে ওই ফ্ল্যাটটি ভাড়া নেয় কয়েকজন যুবক। তাদের চলাফেরা ছিল রহস্যজনক। আমি দেখি না, আমি সব সময় তালা দেখি, আমি কই কি রে এই ফ্ল্যাট কি ভাড়া হয় না? হ্যাঁ, আল্লাহ একজন কেমনি কুম আমার মোট কথা কে লগে আমি রাখি না। চলমান রাজনৈতিক কর্মসূচিতে নাশকতা চালাতে বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করার জন্যই এই সমস্ত ককটেল তৈরি করা হয়েছে, কিছু তৈরি করা হয়েছে এবং আরও তৈরি করার পরিকল্পনা ছিল। এবং নিশ্চয় তাদের যারা দুষ্কৃতিকারী এর সাথে সংশ্লিষ্ট, তারা জানমালের ক্ষতি করার জন্যই এটা তৈরি করেছিল বলে আমাদের প্রাথমিক ধারণা। বোমা উদ্ধারের ঘটনায় যুবদল নেতা মীর নেওয়াজ আলীকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পুলিশের লালবাগ জোনের উপ কমিশনার মফিজউদ্দিন আহমেদ। বিস্তারিত জানবো তার কাছে। জনাব মফিজ, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে এই অভিযানে আপনারা যে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করেছেন, সেই সঙ্গে এই যার বিরুদ্ধে মূল অভিযোগ তাকে গ্রেপ্তারের এখন কি ধরনের অভিযান চলছে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা গত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার 178 জেএন শাহ রোডে অভিযান চালিয়ে 174টি তাজা বোমা সহ বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, এক্সপ্লোসিভ আমরা আটক করেছি। এবং এই বাসাটা আপনারা জানেন যে আলী নেওয়াজের বাসা ছিল, সে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাথে আছে। তো তাকে আমরা এখনো ধরতে পারি নাই এবং আমাদের ধরার চেষ্টা অব্যাহত আছে। এবং যারা এখানে বাসা ভাড়া নিয়েছিল তাদের আমরা তদন্ত করে দেখছি, তাদের নামও আমরা পেয়েছি। তো তদন্তের সাথে এখন আমরা বলতে চাই না, কিন্তু আমরা এর পিছনেও যথেষ্ট তৎপর আছি। আমরা আশাবাদী খুব দ্রুত এগুলো আমরা ধরে ফেলতে সমর্থ হব। এই ধরনের যে বিভিন্ন বাসায় অবস্থান নিয়ে, ভাড়া নিয়ে এই ধরনের তৎপরতা চলছে, সেটার জন্য আপনাদের আলাদা কোনো নজরদারির ব্যবস্থা আছে কিনা? কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো কাউকে ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা যাতে অবলম্বন করা হয়, সেই জিনিসগুলি যথাযথভাবে অবলম্বন করা হচ্ছে কিনা, এটা কোনো তদারকির মধ্যে আছে কি? জি, এটা তদারকির মধ্যে আছে। তারপরেও এই বিষয়টাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা সম্প্রতিকালে প্রত্যেক ভাড়াটিয়ার কাছে আমরা একটা ফর্ম দিয়েছি এবং ফর্মগুলো ফিল আপ করে তারা তাদের যে ভাড়াটিয়াগুলো আসবে তাদের নাম ঠিকানা যাচাই করে তারা রাখবে এবং একটা কপি থানায় দিয়ে দেবে। এর মাধ্যমে আমরা আশা করি যে এই ভাড়াটিয়ে অজ্ঞাত পরিচয়ে এসে সেখানে থেকে গোপন আইন শৃঙ্খলা বিরোধী কর্মতৎপরতা চালাবে, এইটা যাতে না হয় এ ব্যাপারে আমরা তৎপর আছি এবং আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে দেখব। মফিজউদ্দিন আহমেদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে।